ভোলেবা পরিকা সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন ঝিল সাকুকে বলছে, আমি তো আপনি যাকে বিয়ে করছেন সেই মেয়েটাকে অনেক দিন থেকে দেখছি। হ্যাঁ, সে কিরকম না কিরকম সবটা জানি। আমি ভাবছি যে ও এরকমই থাকবে নাকি কখনো পাল্টাবে। আমার তো মনে হয় না কখনো পাল্টাবে। বলে তখন সাকু বলে, তাই নাকি তো? হ্যাঁ। তখন ঝিল বলে, আপনাকে কিছু বলার আছে আমাকে? তখন বলে, হ্যাঁ, বলার থাকবে না কেন। আমি বলছি যে কালকে আমার বিয়ে হবে। বিয়ে তো না, ঠিক এঙ্গেজমেন্ট হবে। তো তুমি সেখান করে যাবে। আর হ্যাঁ, তোমার মা, তোমার দিদি সবাইকে নিয়ে যাবে। আর সেখানে গিয়ে রান্নাটা করে দিয়ে আসবে। তাহলে অন্তত আমার ভালো লাগবে। তখন বলে যে, কি ঠিক আছে, না যাওয়ার কি আছে। ওখানে যদি আমি যাই, আপনার যদি অস্বস্তি না হয়, তাহলে আমারও কোনোভাবে অস্বস্তি হবে না। তখন সাকু বলে, কেন অস্বস্তি হবে? অস্বস্তি হওয়ার মতো কি কখনো আমাদের কোনো সম্পর্ক ছিল? তখন ঝিল বলে, না, কখনোই ছিল না। তাহলে কেন বলছো যে অস্বস্তি হবে? তখন ঝিল বলে যে, আমি বলছি তার কারণ আছে। কারণ যেসব কথাগুলো বলেছিলেন সেটা আপনি বলেছিলেন, আমি কিন্তু বলিনি একবারে। তাই ওখানে প্রমাণ করার কোনো আমার দরকার নেই যে আপনার সাথে আমার কোনো সম্পর্ক ছিল না। নর্মাল আমরা ছিলাম এসব। আর আপনার এটা প্রমাণ করার দরকার আছে, কারণ আপনি তো আকবারই আমাকে অনেক কথাই বলেছিলেন। তাই তখন সাক্ষ্য ঝিলকে বলে, শোনো ঝিল, একটা কথা বলি। হ্যাঁ, আমি তো অনেক ট্রিটমেন্ট করেছি তোমাকে। সেই ট্রিটমেন্টের খরচ তো তুমি আমাকে দিতে পারবে না গো, আমি খুব ভালো করেই জানি। তাই বলছি, যদি একটু কমে ওই যে ফল ওষুধ ওগুলো দিয়েছি, সেগুলো অন্তত কাজটা করে রান্নাটা করে আমাদেরকে দিয়ে এসো। এসব বলে তখন বলে, তাই নাকি তো? হ্যাঁ, অবশ্যই যাব। আর একটা কথা, ওসব ফল ঠল না আমি খাইনি গো, বস্তির মানুষেরা খেয়েছে, আমার বাড়ির লোকজন খেয়েছে। তখন সাকু বলে, কেন? কারণ আমি জানতাম যে আপনি এই কথাটা একদিন বলবেনই, খাবার দিয়ে খোটা দেবেনি, তাই আপনার খাবার আমি খাইনি। ভাগ্যিস আমি অনেক আগে বুঝতে পেরে গেছিলাম, তাই তো খাইনি। তখন সাকু বলেন, বাহ, খুব ভালোভাবে তাহলে বুঝে গেছো আমার মনের কথাটা। তো হ্যাঁ, তখন সাকু বলে, শোনো, তোমার বয়ফ্রেন্ডের না কোনো যোগ্যতাই নেই গো। তখন বলে, কেন? 100টা কথা বলার মধ্যে 90টা কথা আমার বয়ফ্রেন্ডে গেলে কেন বলছেন? আমি কি আপনার চৌথিকে নিয়ে কথা বলছি? তখন বলে, চৌথি কোথায় আর তোমার বস্তির বয়ফ্রেন্ড কোথায়? তখন ঝিল বলে, কেন? চৌথি আর নারায়ণের মধ্যে কি এমন আছে? চৌথির সঙ্গে আমার বয়ফ্রেন্ডের তুলনা করা যাবে না। তখন বলে, ও ডক্টর, ও প্লেন একটা ছাত্রী। এই তো দেখো, আমরা বিয়ে করছি, সমতুল্য মানুষের সঙ্গে বিয়ে হচ্ছে আমার, দুজনে। আর আমরা এখানেও থাকব না, আমরা সোজা বিদেশে চলে যাব। তাই তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে ওর কোনো তুলনা নেই। তোমার বয়ফ্রেন্ড তো ও একটা ভাঙা স্কুটিতে করে তোমাকে শেষ পর্যন্ত সেই হাই রোডে তুলতে পারবে। তারপর তো নিয়ে যাওয়ার কোনো ক্ষমতাই নেই, কারণ ওর মোটরসাইকেলে তেল থাকলে তো নিয়ে যাবে, কারণ মোটরসাইকেলে তো তেলই থাকবে না। এটাই যে তোমাদের সোশ্যালিটি। তখন বলে, শোনো, একটা কথা বলি, বস্তির লোকেরা না টাকা পয়সা দিয়ে না বিচার করে না, মানুষের মন দেখে বিচার করে। তাই বলছি, বারবার আমার বয়ফ্রেন্ডকে নিয়ে কথা বলবেন না গো। আমি কি আপনার গার্লফ্রেন্ড চৌথিকে নিয়ে কথা বলছি? কালকে এঙ্গেজমেন্ট। তখন বলে, হ্যাঁ শোনো, কালকে তুমি কিন্তু যাবে। আর যদি না যাও, তাহলে ভাববো যে তুমি যাচ্ছ না, আমার প্রতি তোমার এখনো পর্যন্ত দুর্বলতা আছে, আর তুমি এখনো ব্যথাটা ভুলতে পারোনি। তখন বলে, কোন ব্যথা যে ভুলতে পারবো না? তখন সাক্ষ্য বলে, এই যে এ ব্যথা, যে একটা বড়লোকের ছেলেকে বিয়ে করেছিলে, সে ছেলেটা তোমাকে ডিভোর্স দিয়ে দিয়েছে, তারপরে সেই ব্যথাটা। তখন বলে, তাই নাকি? তো হ্যাঁ, আমি ঠিক চলে যাব, আপনি একদম ভাববেন না গো। তখন সাক্ষ্য বলে, আচ্ছা ঠিক আছে, বলে সেখান থেকে গাড়ি দৌড়ে চলে যায়। আর ঝিল তখন ওখানকার দাঁড়িয়ে থাকে। অন্যদিকে দেখা যায় যে বস্তিতে যায় স্বাক্ষর মেজমণি আর স্বাক্ষর মা। আর সেখানে গিয়ে ঝিলের মাকে ডাকে, মিনু আছো, মিনু আছো করে। তখন ঝিলের মা দিদি ঘর থেকে বেরিয়ে আসে আর এসে বলে, ও মা, বড় বৌদি মেজে বৌদি তোমরা এসেছো এখানে? তো বলে, কেন, আমরা এখানে আসতে পারি না? মেয়েটাকে একবার দেখতে অসুস্থ। তখন ঝিলের মা বলে, না সেটা তো কোনো কারণ না, আমার মেয়ে তখন ভালো হেরেছে, সে কারণে তোমাদেরকে বলছি। তো বলে, ও তাই নাকি? আর তখন ওখানকার বস্তির মানুষেরা সবাই আসে। আর তখন এসে বলে, তখন ঝিলের মা বলে, তোমরা এখন যাও তো, বড়লোকের বাড়ি থেকে মানুষ এসছে, দেখতে তো পারছো, আমাদের তো অল্প জায়গা। তখন বস্তির মেয়ে গেলে বলে, বড়লোকের বাড়ি থেকে মেয়ে এসছে বলছিস কেন? বল যে ঝিলের শ্বশুর বাড়ি থেকে মেয়ে লোকজন এসছে ঝিলকে দেখতে। আর তখন সবাই অবাক হয়ে যায়। তখন ঝিলের মাকে বলে, আচ্ছা আমরা তো শুনলাম নাকি তোর মেয়ের সঙ্গে ডিভোর্স হয়ে গেছে, তাহলে কত টাকা পাওনা নিলি, কত টাকা লেনদেন করে মিটালি? এসব বলে। তখন ঝিল এসব কথাগুলো শোনে। আর ঝিল তখন ঘর থেকে বেরিয়ে আসে আর এসে বলে, অনেক টাকা নিয়েছি, 5 লাখ 10 লাখ সব তোমরা নিবে? তোমাদের কত টাকা প্রয়োজন গো, বলো, আমরা সব টাকা দিয়ে দেবো। তখন স্বাক্ষর মেজমণি বলে, না, আমরা একটু কথা বলতে এসেছি, আমাদের একটু দরকার ছিল তো তাই। তখন ঝিল বলে, শোনো, তোমরা না পরের দিকে কেন এত নাক গলাও গো, পরের ঝামেলাতে? তোমরা নিজে নিজে বাড়িতে যাও না গো। তখন ঝিলে দিদি বলে, তোমাদের কি আমাদের বাড়িতে কোনো কিছু হলে কি তোমাদের দুটো চোখের বদলে 4টে চোখ হয়ে যায়, যে অমনি আমাদের বাড়ি দেখতে তেড়ে চলে আসতে হয়? আমরা বলছি তোমরা চলে যাও এখান থেকে। তখন ঝিলের মা বলছে, তোমাদেরকে হাত জোর করছি, তোমরা এখন অন্তত যাও। তখন ঝিলে দিদি বলে, মা চলো, ঘর গিয়ে ঘর দরজা বন্ধ করে দাও। তখন ঝিলের মা বলে, এ তো আমাদের ছোট ঘর, আবার কোথায় দরজা বন্ধ করব, তোমরা একটু চলে যাও না প্লিজ। তখন ওরা চলে যায়। আর চলে গেলে ওদেরকে নিয়ে ঘরের ভিতরে যায়। আর তখন ঘরের ভিতরে গেলে ঝিল জিজ্ঞাসা করে, আচ্ছা তোমরা কি আমাকে দেখতে এসেছো? তখন স্বাক্ষর মেজমণি বলে, কেন বে,
তুই বাদে কি আর অন্য কেউ অসুস্থ? তখন ঝিল বলে, না, আমার তো মনে হয় না আমাকে দেখতে এসেছো বলে। তখন ওর মেজমণি বলে, না, একটু মিষ্টি নিয়েছি, তুই খেয়ে নিস। তখন ঝিলি দিদি বলে, আমাদের দরকার নাই গো মেজমণি, এসব মিষ্টি তোমাদের মিষ্টি, তোমরা ঘুরিয়ে নিয়ে যাও। তখন সাক্ষর মেজমণি বলে, এভাবে রাগ করে কেন কথা বলছিস? তো আমার সাথে আমাদের কি কিছু হয়েছে যে রাগারাগি করে কথা বলছিস? দেখ ঝিল আর সাক্ষ্য যেটা করেছে ওরা দুজনে যেটা ভালো বুঝি সেটাই করেছি, এটার মধ্যে কিন্তু আমরা ছিলাম না। তখন ঝিলের মা বলে, শোনো মেজ বৌদি, একটা কথা বলি তোমাকে। হ্যাঁ, আমরা কিন্তু ঘাসে মুখ দিয়ে চলি না। কি করে বলছো যে তোমরা ছিলে না? তা তোমরা বলনি ডিভোর্সটা দিতে? আমরা কি কিছুই বুঝি না? আমরা সবটাই কিন্তু বুঝি, বুঝতে পেরেছ? তখন সাক্ষর মা বলে, শোনো, তোমাদের সাথে তো আমাদের একটা খুব ভালো সম্পর্ক ছিল নাকি? কালকে আমার ছেলের এঙ্গেজমেন্ট, তাই বলছি যে এই ঝামেলাটা যদি না থাকতো তাহলে তো তোমরা আমাদের বাড়িতে যেতে, থাকতে, খেতে সবকিছু তো করতে। তখন ঝিলের মা বলে, আমাদেরকে কি বাই চান্স তোমরা নিমন্ত্রণ করতে এসেছো? তখন ঝিল বলে, না মা, একটা কথা বলি, কালকে ওনার ছেলের এঙ্গেজমেন্ট, তাই ওই বাড়ি থেকে এসছি তোমাকে ডাকতে, রান্নাটা করে দেওয়ার জন্য। তখন ঝিলের মা বলে, রান্না করার জন্য? এটা তুমি বলতে পারলে বড় বৌদি, আমি কালকে যাবো ও বাড়িতে রান্না করতে? তখন সাক্ষর মা বলে, কেন? এই যে ঝামেলাটা আমাদের মধ্যে ঘটেছিল, সেই ঝামেলাটা যখন এখন আর নেই, তাহলে ওই বাড়িতে গিয়ে তোমরা রান্না করতে কি অসুবিধা হবে? তুমি তো সবকিছু চেনো আমাদের বাড়িতে, তাই বলছি তুমি যদি যাও তাহলে খুব ভালো হবে। আর একটা কথা বলি, হ্যাঁ, বলতে ইচ্ছে করছে তো বলতে পারছি না, কিন্তু বলি, এখনকার ছেলেমেয়ের মনের কথা ঠিকঠাক বুঝতে পারি না গো। সাক্ষ্য বলেছে আমাকে শর্ত দিয়েছে নাকি যে ওর এঙ্গেজমেন্ট হবে, কিন্তু ওই এঙ্গেজমেন্টে তোমাদেরকে রান্না করতে হবে না, মানে হয়তো ছোটবেলা থেকে তোমার রান্না খেয়ে বড় হয়েছে তাই। তখন ঝিলের মা বলে, সেটা ঠিক আছে, কিন্তু আমি ওখানে রান্না করতে যাব কিভাবে? তখন ঝিল বলে, মা প্লিজ, কালকে রান্নাটা তুমি করে দাও না, তারপর তুমি কাজ করো বা না করো সেটা তো আমি কিছু বলবো না গো, কিন্তু ওনার বিয়ে পর্যন্ত তুমি রান্নাটা করে দাও। আমি চাই যে তুমি রান্নাটা করো, আর দরকার হলে আমাদেরকে তুমি নিয়ে যাবে, যেমন চুটি আন্টির বিয়েতে ওদের বাড়িতে একটা কাজে তোমাকে আমরা হেল্প করতে গেলাম না, ঠিক ওইভাবেই হেল্প করতে যাব। তখন ঝিলের দিদি বলে, ঝিল তোর কি মাথা খারাপ হয়ে গেছে? কালকে ওই বাড়িতে ডাক্তার সঙ্গে চটি ম্যাডামের বিয়ে, আর তুই যাবি ওই বাড়িতে রান্না করতে? তখন ঝিল বলে, হ্যাঁ, না যাবার কি আছে, মায়ের সাথে যাব, মার হেল্প হবে তাই। তখন ওর মেজমণি বলে, হ্যাঁ একদম তো ঠিকই কথা বলেছিস, না যাবার কি আছে, গিয়ে একটু রান্নাটা আমাদের বাড়িতে করে দিয়ে আসবে। তখন ঝিল বলে, হ্যাঁ গো, ঠিকই বলেছ। তখন ওর মেজ বস্তির কথা বলে ঝিল বলে, শোনো, তোমাদের মতো না আমরা অত ভদ্রভাবে কথা বলতে পারি, তাই বস্তির মানুষের বাড়িতে বসে থেকে না বস্তি বস্তি করো না, হ্যাঁ। আর যদি ওরা শুনতে পায় তাহলে কিন্তু আমিও এটা রক্ষা করতে পারবো না, আমি নিজেকে অনেকটা কন্ট্রোল করে নিয়েছি, কিন্তু ওরা কিন্তু পারবে না গো। তখন সাক্ষর মা বলে, আচ্ছা ঠিক আছে, তোমরা যদি যাও কালকে আমাদের বাড়িতে গিয়ে একটু কাজটা করে দিয়েছো তাহলে আমাদের উপকার হয়। তখন ঝিল বলে, শোনো মেজমণি, একটা কথা বলি, হ্যাঁ, আমরা কিন্তু তোমাদের বাড়িতে যাইনি, তোমরা কিন্তু আমাদের বাড়িতে চেঁচে পড়ে এসেছো, তাই তোমাদের মুখের ওপর কথা বলতে আমাদের কোনো ভয় লাগবে না। আর তাছাড়া আমি তোমাদের বাড়িতে কি যে তোমাদেরকে ভেবেচিন্তে আমাকে কথা বলতে হবে? আমি তো কেউ হই না ও বাড়ির, তা আমার যেটা মনে আসছে আমি কিন্তু সেটাই বলবো তোমাদেরকে। তখন ওখানে ওর মেজমণির সব কথা শুনে চুপচাপ ওখানে বসে থাকে। তখন সাক্ষর মা বলে, আচ্ছা ঝিল, তুই এত কথা কি করে জানলি? তোর কি সাক্ষর সঙ্গে দেখা হয়েছিল? তখন ঝিল বলে, আমি কি করে জানলাম না জানলাম সেটা তোমাদেরকে জানতে হবে না। শোনো, সুসংবাদ না মুখে না বললেও হাওয়া তো ভেসে ওঠে, হ্যাঁ, তাই আমরা হাওয়া থেকে হয়তো খবরটা পেয়েছি। তোমরা যে কি বলতে সেটাও খুব ভালো করে জানি, তোমরা তো রান্নার জন্য বলতে এসেছো, আমার মা কালকে রান্নাটা করে দিতে তোমরা একদম নিশ্চিন্তে থাকতে পারবে। এই সব বলে। আচ্ছা, আজকের পর্বটা থামন হয়েছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আর কোনো সিরিয়াল আপডেট পেতে চাইলে আমাকে বলবেন, আর কোনো জায়গায় ভুল বললে ক্ষমা করবেন।